আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত অতি সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ শিলাবৃষ্টির কারণে সদর উপজেলার অনেক ভাই বোনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্য থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ভাই বোনদের কাছে তাদের ঘর মেরামতের জন্য ঢেউটিন সহ কিছু উপকরণ দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী সভাপতি, সদর উপজেলার সংগ্রামী আমির, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় মুরব্বিয়ানে কেরাম, ভাই এবং বন্ধুগণ। কথা আসলে খুব বেশি না, আসরের আজান হয়ে গেছে। মূলত যে সমস্ত ভাইদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে কিছু উপকরণগুলো আমরা তুলে দেবো, যেটা আপনাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন গিয়ে। বাংলাদেশে এই মৌসুমে এই ক্ষতিটা হয়, শিলাবৃষ্টিতে ক্ষতি হয়, বড় ধরনের টর্নেডো হয়, কম সময় কিন্তু টর্নেডো খুব ক্ষতির কারণ হয়। ইদানিং বজ্রপাতে খুব ক্ষতি হচ্ছে। সিলেট অঞ্চলটা বজ্রপাতের সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেখছেন আপনারা, গত বছর সুনামগঞ্জে প্রায় 68 জন লোক মারা গেছে বজ্রপাতে। এর সাথে তো শতাব্দীর ভয়াবহ বন্যা ছিল, সেখানে খুব ক্ষতি হয়েছে। ক্ষতি বলতে এটা অবিশ্বাস্য ক্ষতি, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি আল্লাহ যাতে পুষিয়ে দেন, আমরা সেই দোয়া করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবরের তৌফিক দেন। তারা যাতে সেটাকে আবার আল্লাহর মেহেরবানিতে, তার কুদরত থেকে যাতে আবার তারা সেটা রিকভারি করতে পারে, সেই তো তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। এই ক্ষতি বাংলাদেশে হয় এবং সরকারের একটা দায়িত্ব হচ্ছে, সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনা একটা মন্ত্রণালয় আছে। আমরা যে ট্যাক্স দেই, খাজনা দেই, ভ্যাট দেই, বিভিন্ন ধরনের যে আমরা সরকারকে সাদাকা যেগুলা করি আর কি, সাদাকা বলতে আমি বুঝাইতে চাইছি যে আমরা ব্যবসা বাণিজ্য করে তো এগুলা দেই, ট্যাক্স ভ্যাট যেগুলা আর কি, এগুলা একটা বড় অংশ আপনারা বাজেটে দেখবেন সরকার কিন্তু রাখে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য। যে দুর্যোগ প্রবণ এলাকা, বাংলাদেশের সব এলাকা তো দুর্যোগ প্রবণ না, সিলেটের এই অংশ বেশি দুর্যোগ প্রবণ, বরিশাল আছে, কিছু কিছু এলাকা আছে। কাল বৈশাখীতে কিছু ক্ষতি হয়, বন্যাতে কিছু ক্ষতি হয়, বড় ভূমিকম্প হইলে ক্ষতি হয়। এখানে প্রায় কয়েক হাজার কোটি টাকা রাখা হয়। এই টাকাটা আমাদেরই ট্যাক্সের টাকা, সব টাকা সরকারের কাছে জমা হয়। এনবিআর রাজস্ব, যেটা সরকারের রাজস্ব বোর্ড যেটা আছে, ওনারা এটা ভাগ করে দেন। এই বাজেটটা আবার পত্রিকায় আসে। তো আমরা যেহেতু খুব সচেতন না, আমরা জানি না যে টাকাটা হাওয়া হয়ে যায়, না কেউ গিলে ফেলে, না আসমানে চলে যায়, না মাটির নিচে যায়, এগুলা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। 2 জন বুদ্ধিজীবী কথাবার্তা বলেন, এরপরে আর শেষ, কোনো কথাবার্তা নেই। এই যে ট্যাক্সের টাকাটা দুর্যোগের জন্য রাখা হয়, এটা উদ্দেশ্য হচ্ছে যে সেই মানুষটাকে পৌঁছিয়ে দেওয়া, যে মানুষটা এই ক্ষতিগ্রস্ত হইলে তার এই সামর্থ্য নাই এই ঘরটা মেরামত করার, তার দোকানটা মেরামত করার, তার ফসলের ক্ষতি হয়ে গেছে, তার ধানের ক্ষতি হয়ে গেছে, অথবা অন্য কোনো যদি তার শারীরিক, মানসিক বা অন্য কোনো সম্পদের ক্ষতি হয়, এই বিষয়টাকে কাভার করার তাৎক্ষণিক ব্যবস্থা যার নাই। এবং এই ধরনের মানুষের সংখ্যাই 80%। 20% মানুষের সামর্থ্য থাকে, তার উদ্বৃত্ত টাকা থাকে, সম্পদ থাকে, যে ঘরটা নষ্ট হয়ে গেছে উনি পারবেন এটা। কিন্তু 80% লোকের এটা সম্ভব না, যেটা আমাদের এই সম্প্রতি হলো। এই যে অনেকের পুরাতন টিন, খুব ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে না, একদম পুরো বৃষ্টির পানি, আল্লাহ মাশাআল্লাহ, পুরো ঘরের ঘর দোয়ার সব নষ্ট করে ফেলছে গিয়ে। যাদের টিনটা সোজা ছিল আর কি, যাদের টিনটা খাড়াই ভাবে দিচ্ছেন, তাদের আবার এই ক্ষতিটা কম হয়েছে আর কি। আপনারা তো দেখবেন এগুলা। তো এই মানুষটার পাশে দাঁড়ানো, কারণ মানুষ হচ্ছে একটা জাতির, একটা জনপদের, দুনিয়াবাসীর সবচেয়ে বড় সম্পদ। গাছও সম্পদ, মাটিও সম্পদ, পানীয় সম্পদ, এগুলো সবই সম্পদ। কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানুষ। এই মানুষটাকে সংরক্ষণ করা, তাকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া, তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে সরকারের মূল দায়িত্ব। আর মানুষের জন্যই তো সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে করছেন মানুষের জন্য। মানুষ তৈরি করে সৃষ্টির আগেই দুনিয়াকে আল্লাহ সাজাইছেন, তারপরে মানুষ দিছে। মানুষ আসার পর থেকে দুনিয়ার গুরুত্বটা বাড়ছে। মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পাওয়া মানুষ। এই মানুষের জন্য সরকারের দায়িত্ব হচ্ছে যে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ানো। আপনাদের এখানে নিশ্চয় সরকার আসছেন, কি বলেন আপনারা? এই যে 200 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, 200 পরিবার ক্ষতিগ্রস্ত, সরকার আসছে না? টিন দিছে, ঘর বাড়ি দিছে, খাবার দাবার দিছে, দিছে না? দেয় না? এগুলা দেয় নাই? আপনারা কি জানেন কিনা সবকিছু, না না জেনে বলতেছেন? দেয় না, কোনো জায়গাতে সরকার এগুলা দেয় না। আমি বাইদে বা এগুলো নিয়ে একটু কিছু কিছু অফিসে কথা বললাম। এই যে সরকারের ডেভেলপমেন্ট একটা ফান্ড আছে, মানে উন্নয়ন ফান্ড, আর এটা হচ্ছে
মেরামত ফান্ড, ওই যেমন করেন একটা রাস্তা, এই রাস্তাটা আছে আগে থেকে, প্রতি বছর এটাকে সংস্কারের জন্য একটা ফান্ড থাকে। ডেভেলপমেন্ট হচ্ছে এই রাস্তা যদি বড় করতে হয়, তো রাস্তাটা আগে ছিল 20 ফুট, এখন এটা 22 ফুট হবে, সাপোজ 10 ফুট ছিল এটা 14 ফুট হবে, দুই পাশে ড্রেন হবে, কালভার্ট হবে, এটা হচ্ছে উন্নয়ন। আর সংরক্ষণ হচ্ছে যেটা আছে এটাকে ঠিকঠাক করে রাখা, আর কি ভেঙে গেছে এটা একটু লেপে ঠিকঠাক করে রাখা। এই যে ইলেকট্রিসিটির তার, টেলিফোনের তার, এগুলো সবগুলোর জন্য একটা বাজেট আছে। আমাকে তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন মনে করেন আমাদের সিলেট বিভাগে টেলিফোনের তারের জন্য বা ইলেকট্রিসিটির তার শুধু সংরক্ষণের জন্য, সংস্কারের জন্য, উন্নয়নের জন্য, নতুন লাইন বসানোর জন্য না, এখানে আমার 10 কোটি টাকা সরকারের বাজেট এইভাবে একটা থাকে, সাধারণত একটা বিভাগে 10-15 কোটি টাকা থাকে। তো আমরা কি করি, আমরা সবাই মিলে বসি, বিভাগীয় ইঞ্জিনিয়ার, ঠিকাদার, নিচের ইঞ্জিনিয়ার, সব থরে থরে যারা আছেন আর কি, সবাই মিলে বসে আমরা একটা বাজেট করি যে এখানে 10 কোটি টাকা আসছে, ঠিক আছে, 1 কোটি টাকা তার কাজের জন্য, আর 9 কোটি টাকা আমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিই। ভাগ বাটোয়ারা করে প্রত্যেকে স্বাক্ষর দেন, প্রত্যেকে স্বাক্ষর লাগবে, তো ভাউচার করি আমরা, এই অফিসে বসে বসে ভাউচার করি, সবাই স্বাক্ষর দিয়ে 9 কোটি টাকা আমরা পকেটে নিই। আপনি নেন আর না নেন আপনার অ্যাকাউন্টে যাবে, আপনার আমল নামা এটা চলে যাবে আর কি। মানে আপনি খাবেন না ফেলবেন না কারে দিবেন সেটা আপনার ফয়সালা, আপনি ফয়সালা গ্রহণ করবেন। একদম সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল 2-1 ব্যক্তি আমাকে এটা বলছে। লজ্জাজনক যে আমি না চাইলেও আমার অ্যাকাউন্টে এই টাকাটা আসে। এইভাবে আমরা কোনো সংস্কারের কাজ হয় না। সিটি কর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর নিয়ে একটু বসলাম, কথাগুলো বলে রাখি, এটা জানা উচিত আমাদের সবার। আমাকে বললো জুবের ভাই আপনি তো মেয়রে দাঁড়াইছেন, তো একটা শর্ত আছে, আপনি যদি কিছু নিয়ম কানুন এগুলো বুঝেন আর এগুলো আমাদের সাথে কম্প্রোমাইজে আসেন তাহলে আপনি পারবেন, এলে পারবেন না। কি বিষয়টা বলো? বললো ওখানে সিটি কর্পোরেশন একটা ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড একটা রাস্তা হবে, রাস্তা বড় হবে, ড্রেন হবে, কালভার্ট হবে, এই হবে সেই হবে, বাজেট হলো 2 কোটি টাকা, হয়তো 1.5 কিলোমিটার রাস্তা। তো এটার জন্য আমরা কি করি, প্রথম মেয়র সাহেবের প্রতিনিধি, পুরুষ কাউন্সিলের প্রতিনিধি, মহিলা কাউন্সিলের প্রতিনিধি, কন্ট্রাক্টরের প্রতিনিধি, ঠিকাদারের প্রতিনিধি, কমপক্ষে এই 5-7 জন আমরা বসে প্রথম আমরা ঠিক করি যে আমাদের ভাগ হিস্সা কত। তো আমাদের হিস্সা ধরুন আমরা 20%, তো 2 কোটি টাকা 40 লাখ টাকা আমরা সরাই এখানে, বাকি টাকার কাজ হয়। আর ভাউচার হবে 2 কোটি টাকারই, আমরা সবাই স্বাক্ষর দেবো, মেয়রের প্রতিনিধি স্বাক্ষর দেবেন, সবাই স্বাক্ষর দেবেন, হিসাব নিকাশ খাতা কলমে আলহামদুলিল্লাহ পুরো 2 কোটি টাকার কাজ হয়েছে। বাস্তবে কাজ হয়েছে এখানে 1,60,00,000 টাকা। আমার বলতেছে আপনি যদি এই সিস্টেমটা কবুল করেন তাইলে আপনি টিকবেন, নাইলে আপনি পাশ করলে বেশি দিন টিকবেন না। এটা আমাকে পাশ করা কাউন্সিলর কথাটা বলছে, তো বাইরে রেকর্ড করতেছেন, শোনায় কোনো অসুবিধা নেই, কারা বলছেন আমি প্রয়োজনে নামও বলবো। এই হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে এক ধরনের ক্রাইম। আর সরকারের ক্রাইমটা হচ্ছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের সংস্কারের জন্য, ডেভেলপমেন্টের জন্য তো কি পরিমাণ যে লুটপাট সেটা আলাদা জিনিস, জাস্ট সংস্কারের জন্য। তো এই টাকাটা যদি সঠিকভাবে ইউটিলাইজ হয়, ব্যয় করা হয়, জায়গা মতো দেওয়া হয়, তাইলে আমাদের গরিব মানুষের কোনো কষ্ট থাকে না। কারণ একটা ঘর নষ্ট হয়েছে মনে করেন 10 বার লাগে, তাহলে তো 3 বার নষ্ট হয়েছে, 5-7টা 10টা এলাকায় ফুরফুর, এগুলোই তো সাধারণত হয়। যার পুরোটা ক্ষতিগ্রস্ত তাকে দিবে, অসুবিধা থাকে, কারণ দিলে তো লস নাই। এই মানুষটা সরকারকে ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, খাজনা দিচ্ছে, সরকার সে ভালো থাকলে সরকার ভালো থাকবে। এই যে করোনা বিভিন্ন সময় দেখবেন দুনিয়ার বিভিন্ন দেশে লাখ লাখ টাকা মানুষকে দিছে, যার চাকরি বাকরি যার যতটুকু ছিল তাকে দিছে। হয়তো 2,000 পাউন্ড সে পায়, তাকে 1,000 পাউন্ড দিছে, $2,000 তার ইনকাম, তাকে $700-800 দিছে। বিভিন্ন দেশগুলোতে তাদের টার্গেট হচ্ছে যে মানুষটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, কর্মক্ষম থাকে, তাহলে এই জাতিটা সুস্থ থাকবে। কারণ এই পুরো ডেভেলপমেন্ট, দেশের উন্নয়ন, দেশের টোটাল মেকানিজমটা মানুষের উপর নির্ভর করে। মানুষ নাই, মেশিন চালাইতে পারবে না একটা দেশ, মেশিন কিছু জিনিস চালাইতে পারে, কিন্তু পুরো একটা দেশ, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা চলে না। আমাদের আফসোস হচ্ছে যে আমাদের দুর্নীতিবাজ এই সমস্ত কর্মকর্তারা, সরকারি চাকরিজীবীরা, সরকারের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা, ক্ষমতাসীন গোষ্ঠীরা এই সমস্ত লুটপাট করে যাচ্ছেন। সেই জন্য দেখবেন যে এই নির্বাচনের সময় তারা একটা দিচ্ছেন না, তাদের সম্পদের বিবরণী দিচ্ছেন, যে যখন তিনি প্রথম ইলেকশন করেন তখন তার ছিল 10 লাখ টাকা, আর 5 বছর পরে তিনি 10 কোটি টাকা, কম 100 কোটি টাকা, 200-300 কোটি টাকার মালিক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে যে আমাদের এক মেয়রের ছেলে ইয়েতে আছেন, এমপির ছেলে ইয়েতে লন্ডনে আছে, 3,000 কোটি টাকার সম্পদের কথা বলছে এটা আমার বাবার সম্পত্তি। তো বাবার সম্পত্তি পাইলে এটা 5 বছরে কিভাবে তো টাকা হয়, কোনো উত্তর নাই আর।
দুর্নীতির কারণে এই দেশের এই ভয়াবহ ক্ষতিগুলো হচ্ছে। শুধু দুর্নীতি বন্ধ করতে পারলে এই দেশের মানুষ সবাই ধনী হয়ে যেত, বিষয়টা এমন না, কিন্তু মানুষের কষ্টটা দূর হতো, মানুষ একটা সম্মানজনক জীবনযাপন করত, হাত পাতা লাগতো না। দেশটা তো আমার, আমি দেশের জন্য কাজ করছি। প্রতিটা মানুষ, সেটা চাষি হোক, সেটা শ্রমিক হোক, যে কোনো পেশার মানুষ হোক, প্রত্যেকেরই দেশ এবং জাতির উন্নয়নে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। আল্লাহ যাতে আমাদের এটা বোঝার তৌফিক দান করে, আর সরকারকে যাতে আল্লাহ হেদায়েত নসিব করে। এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন। যদি হেদায়েত না থাকে, আল্লাহ যাতে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। আর আমরা যারা দেশের জনগণ, তাদেরকে জাগতে হবে, সংগঠিত হওয়া লাগবে, প্রতিবাদী হওয়া লাগবে, যে আমার দেশ, আমার সম্পদ, আমার এই সমস্ত ব্যবস্থাপনাকে আমাকে বাঁচাতে হবে, এখানে দুর্নীতি করে বাঁচা যাবে না। আমরা যদি আওয়াজ তুলি, ঐক্যবদ্ধ হই, সাহসী হই, আল্লাহ চাইতো ইনশাল্লাহ এই দুর্নীতিবাজদের হাত থেকে দেশ বাঁচবে, এই শয়তানদের হাত থেকে দেশটা বাঁচবে। গিয়ে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সহানুভূতি জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে এই কষ্ট থেকে, এই ক্ষতি থেকে যাতে আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, এবং আমরা পরস্পর সাথে যাতে সহযোগিতা করতে পারি। যেতে আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইসলামউদ্দিন ভাই বলেছেন যে আমরা কিছু দিয়েছি, আপনারা আরো যারা সমর্থন বাইরে আছেন তারা যদি একটু সহযোগিতা করেন, যেখানে কাঠ লাগবে, যেখানে পেরেক টেরেক লাগবে, লোহা লাগবে, ইত্যাদি ইত্যাদি, বা শ্রম লাগবে, এগুলো আলহামদুলিল্লাহ 22 সালের বন্যায় আমরা পেয়েছি। আমরা প্রায় 600 বাড়ি করে দিয়েছি আলহামদুলিল্লাহ, সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা মিলে 600 বাড়ি আলহামদুলিল্লাহ করে দিচ্ছি। কয়েক কোটি টাকার টিন আমরা আসছি চিটাং থেকে, একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমরা অর্ডার দিয়ে আসছি, যাতে কম মানে টাকায়, অনেক কম টাকায় মানে বেস্ট কোয়ালিটিটা দেওয়া যায়। এছাড়াও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন অনেক কিছু দেওয়ার। এই দেওয়াটা আমাদের কোনো আসমান থেকে কোনো ফান্ড আসে নাই, এই ফান্ডটা আমাদের ভাইরাই দেন। আমাদের ভাইরা বোনরা প্রতি মাসে কিছু কিছু সংগঠনের ফান্ডে দেন। এই ফান্ডের টাকা দিয়ে আমরা এই সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনাগুলোতে চেষ্টা করি গেলাম। একটা দল যদি পারে এই ধরনের কয়েক কোটি টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানো, তা সরকারের তো হাজার কোটি টাকা আছে, হাজার কোটি টাকা সরকারের আছে। এই সরকার 6000 কোটি টাকার বাজেট করেছে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য, মিনিমাম তার 5% রাখা আছে। তো 5% রাখলে তো 30 কোটি টাকা আছে, 300 কোটি টাকা আছে তার। তো 300 কোটি টাকা যদি দেয়, তাহলে লোকজনের তো কষ্ট হওয়ার কথা না। কিন্তু ঠিকই মানুষ আর গরিব হচ্ছে, ধনী হচ্ছে, আর গরিব শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। গরিব মানে শেষ না, একদম ধ্বংসই হয়ে যাচ্ছে, তার কিছুই থাকে না, অস্তিত্ব থেকে তার তো সবকিছু হারিয়ে যাচ্ছে। আল্লাহ যাতে আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করে, জালেমদের হাত থেকে দেশ এবং জাতি যাতে উদ্ধার পায়, এই দেশ যাতে একটা ভালো মানুষের হাতে, আল্লাহ ভীরু মানুষের হাতে যাতে আসে, একটা সুন্দর ইনসাফপূর্ণ সমাজ যাতে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে মোবারকবাদ। আমাদের দায়িত্বশীল আপনাদের পাশে আছেন, আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে। আল্লাহ যাতে আপনাদের পাশে সবসময় দাঁড়ানোর তৌফিক দান করেন, আর আমাদের এই চেষ্টাকে যাতে আল্লাহ কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি।